আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি ডেইরি প্রজেক্ট তো করেছেন আমরা দেখলাম, কিন্তু আমার একটা আগ্রহের জায়গা আছে যে আপনি তো একটা ভিন্ন পেশাতে আছেন, আমি যতটুকু শুনেছি। কিভাবে আপনি শুরু করলেন? আসলে শুরুটা ইন্টারেস্টিং, শুরুটা বেশ ইন্টারেস্টিং। আমার শুরুর একটা গল্প আছে। আমি যদি বলি যে আমার বিয়ের সময় আমি আসলে গরু কিনেছিলাম, যে আমার ইচ্ছা ছিল মানুষকে ভালো দেখে একটা গরুর মাংস সবাইকে খাওয়াবো। প্রায় 1500 মানুষের একটা আয়োজন ছিল। বিয়ে উপলক্ষে কেনা, এটা একটু অন্যরকম লাগে না, সেটাই আসলে বিয়ের প্রোগ্রামের জন্য ওই গরুটা দিয়েই প্রোগ্রাম হবে। তো আসলে এটা কুরবানির 4-5 দিন পরে আমার বিয়ের প্রোগ্রামটা ছিল। এটা কত সালে? এটা 2015 সালে। এরপরে যখন আমি হাটে যাই, হাটে যেয়ে গরু কিনে নিয়ে আসি, যখন কুরবানির শেষে 3-4 দিন আগে যেই দিন বিয়ের প্রোগ্রাম, ওই দিন বিকালে গরুটা শুয়ে পড়ে। তো শুয়ে পড়লে ডাক্তারকে আমরা ডাকি, ডাকার পরে ডাক্তার ছুরি এনে সে জবাই করে দেয়। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে গরুটা আপনি এখন জবাই করলেন কেন? এটা তো আমরা 10টা 12টার দিকে বা 1টার দিকে জবাই করব। তো বললো আসলে এটা অসুস্থ হয়ে গেছে, এটা থাকবে না, এই কারণে এটা এখনই জবাই করতে হবে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম থাকবে না বলতে গরুটার আসলে কি হয়েছিল, এবং গরুটাকে ইনজেকশন দেওয়া হয়েছিল, এবার ওর কিডনি ফেল করা হয়েছিল এবং ও ফুলে গিয়েছিল, যেটা মেয়াদ আসলে কোরবানি পর্যন্তই ছিল। আপনি যে বাড়তি টাইমটা রেখেছেন, এই কারণে আসলে গরুটা এখন ও হার্ট ফেল করেছে আর কি। তো এটা শোনার পরে আমি বললাম এই মাংস কি খাওয়া যাবে? সে বলল হ্যাঁ, এই মাংস তো আমরা সবাই এখন এটাই খাচ্ছি। তো এটা শোনার পরে আসলে আমি, আমার বাবা ছিল, নানা ছিল, তারা বলতেছিল যে না, এই মাংস সবাই যেহেতু খাচ্ছে, এই মাংস খাওয়া যাবে। তো আমি এরপরে প্রায় 10 থেকে 12 বস্তা মাংস হয়েছে। ওনাদের সাথে কথোপকথন করতে করতে আমি রাত 12টার দিকে আমি এই মাংসগুলি সব নদীতে ফেলে দিয়ে আসি, এবং ওই পরের দিন 1500 মানুষের প্রোগ্রাম, এবং ওখানে যে এত গরুর মাংস প্রয়োজন সেটা আসলে কিভাবে আমি জোগাড় করব। এরপরে বিভিন্ন পাইকারদের কাছে যাই, যাওয়ার পরে তাদের থেকে আসলে ওভাবে বড় গরু পাই না, 2-3টা গরু আমি ম্যানেজ করি। তো এরপর থেকে কিন্তু আমি মূলত 2017 সাল থেকে আমি কয়েকটা ষাঁড় গরু নিয়ে প্রথম আমি শুরু করি। এরপর আল্লাহর রহমতে কিন্তু আমাদের মানে আমরা আমাদের যে বাচ্চা হয় গরুর, সেই বাচ্চাই কোরবানি দেই, পাশাপাশি আরো কিছু ভালো ষাঁড় হলে সেটা আমরা মানুষদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি। এরপরে তো দেখলাম আস্তে আস্তে আমি শিখে ফেলেছি, তখন দেখলাম যে এটা তো আসলে বাণিজ্যিক ভাবে করাই যেতে পারে। বিয়ের উদ্দেশ্য করে আপনি কিনেছেন, কিন্তু সেটা পরবর্তীতে যে ফেইলার হলো। তা আপনি যখন পরবর্তীতে ষাঁড়গুলো কিনলেন, তো তারপর ওখান থেকে গাভীতে কখন শিফট করলেন? প্রথমে আমি 10টা ষাঁড় গরু দিয়ে শুরু করি। তখন দেখলাম যে ষাঁড় গরু বাচ্চা, প্রথমে ষাঁড় বাচ্চা কিনে এটাকে লালন পালন করে, তো দেখলাম যে 1 বছর আমার লাভ হচ্ছে, আর 1 বছর লস হচ্ছে। কারণ কোরবানির সময় আসলে দামটা কিন্তু ভ্যারি করে, কোনো কোনো বছর অনেক বেশি থাকে, ইয়া হয়। এভাবে হওয়ার পরে দেখলাম যে না, আসলে তখন আমার কাছে মনে হলো যে না, আমি গাভীর দিকে আমি কিছুটা ঝোঁক আসলো, যে দুগ্ধ খামার করব। প্রথমে কিন্তু আমি বাচ্চা সংগ্রহ করি, সাভারে যে সরকারি গোপ প্রজনন কেন্দ্র, ওখান থেকে আমি কিছু বাচ্চা সংগ্রহ করি। এরপরে কিন্তু আমি ওই বাচ্চা দিয়েই প্রথম আমি শুরু করে এরপরে বাচ্চাগুলি কিন্তু আস্তে আস্তে বড় হয়ে গাভীতে রূপান্তরিত হয়েছে। তাহলে বলা যায় মোটামুটি 10 বছরের কাছাকাছি হয়ে গেছে আপনার এই ফার্মটার বয়স। জি, বলতে পারেন 8 বছর। যেহেতু 15 থেকে আপনি বলেছেন 15তে বিয়ের উদ্দেশ্যে কিনেছিলেন প্রথম, ওখান থেকেই শুরু। না, 15তে ঠিক এই ঘটনাটা ঘটেছিল। পরে আমি 16তে স্ট্রাকচার করি, 17 থেকে আমি খামারে পুরোপুরি আর কি, ওই তো প্রায় 9-10 বছরের কাছাকাছি হবে। এটা বেশ লম্বা সময়। কারণ বর্তমানে কতগুলো আপনার গাভী রয়েছে আর কতগুলো ষাঁড় রয়েছে? সব মিলে আমাদের যেমন 40 থেকে 45টা এরকম থাকে। আচ্ছা, এবং বাছুরও তো দেখতে পাচ্ছি, কতগুলো বাছুর রয়েছে? বাছুরও আছে, মোটামুটি 10-12টা বাছুর আছে আর কি। তো আপনারা এখানে সবথেকে বেশি দুধ পাচ্ছেন কোন গাভীটা থেকে? সবথেকে বেশি আমি যদি একটু দেখাই, যে আপনি আসেন, যে এই গরুটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এটা সেকেন্ড বিয়ান, এটা সেকেন্ড বিয়ানের গরু। এটা থেকে কিন্তু মোটামুটি 35-এর উপরে আল্লাহর রহমতে দৈনিক 35-এর উপরে। কারণ বাচ্চাকে খাওয়ানোর পরে, বাচ্চা তো পেট ভরে খাওয়াই আমরা, বাচ্চাকে খাওয়ানোর পরে প্রায় ওর থেকে 28 থেকে 30 লিটার দুধ আমরা পাই আর কি। 3 বার দোয়াতে হয়, এবং এটা আমাদের এখানে তৃতীয় বিয়ান আমাদের এই গরুটা। আচ্ছা, এটা বেশ বড় এবং সবথেকে বড় মনে হচ্ছে এটাই। এটা পিছনে যদি আমি দাঁড়াই, এটা অলমোস্ট আমার মতো উঁচু হবে। এটা প্রায় 5 ফিট 6 এর উপরে এর উচ্চতা। তো এটা আসলে এটাও 32 থেকে 33 লিটার দুধ আমরা পাই এখান থেকে আর কি। আর আরেকটা যদি দেখাই, যে আমাদেরই একদম এই যে তুলনামূলক এটা তো বড় বডির, এগুলি একটু ছোট বডির আমাদের বাচ্চা, এগুলি কিন্তু আমাদেরই এই খামারের বাচ্চা। তো এইগুলি থেকে
থেকে কিন্তু আল্লাহর রহমতে এখান থেকেও কিন্তু 25 থেকে 27 লিটারের দুধ, এটাতে যেমন 27 থেকে 28 লিটার পেয়েছি প্রথম বিয়ানে, আর এটা থেকে 22-23 লিটার পেয়েছি, এবং এটা কিন্তু এখন সেকেন্ড বারের মতো প্রেগনেন্ট হয়েছে। আচ্ছা, তো ওটার থেকে মনে হয় এটা কি ভিন্ন জাতের মনে হচ্ছে, মানে কালারটা একটু ভিন্ন লাগছে আমার কাছে। না, এটা আসলে এটার সাথে আমি যদি বলি যে হলিস্টিন ফিজিয়ান, এটা ক্রস আছে শাহিওয়াল আচ্ছা, এটার সাথে, আর এটা হলিস্টিন ফিজিয়ানের সাথে এটা জার্সি ক্রস আছে। মানে আপনার এখানে কি বেশিরভাগই ক্রস করা, তাই তো? আসলে 100% কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে পাওয়াটা ডিফিকাল্ট। আমরা কিন্তু আসলে আমাদের জাত উন্নয়ন আস্তে আস্তে করতে হয়। ম্যাক্সিমামই এখানে হলিস্টিন ফিজিয়ান এবং শাহিওয়াল ক্রস আছে। শাহিওয়ালটা হচ্ছে কি যে অনেক বড় বডি থাকে, এবং এটার শাহিওয়াল হলিস্টিন ফিজিয়ান যখন এটা ক্রস করা হয় তখন দেখা যাচ্ছে ওর বডির তুলনায় যে দুধ হয় সেটা কিন্তু মানে দুধের মানগুলি অনেক ভালো হয়। তাহলে আমি যদি গড়ে হিসাব করি, মানে সবগুলো গাভী থেকে তাহলে দৈনিক কত লিটার দুধ উৎপাদন হচ্ছে? ওভাবে চিন্তা করলে আসলে 200 প্লাস অর মাইনাস এরকম আর কি। মানে মাঝে মাঝে যদি বেশি গাভীকে আমরা প্রেগনেন্ট থাকে তখন দেখা যাচ্ছে কমে যায়, আবার অনেক সময় সবগুলি বাচ্চা দিলে তখন আবার বেড়ে যায়। এভারেজ বলতে পারেন 200 প্লাস অর মাইনাস। আচ্ছা, তার মানে আপনি একজন সফল ডেইরি ফার্ম করতে পেরেছেন এবং আপনি সফলতার দিকে আগাচ্ছেন বলা যায়। জি, মানে ছোট্ট আলহামদুলিল্লাহ। একটা উদ্দেশ্য থেকে এখন একটা বড় পরিসরে আপনার খামার জি, হয়েছে। সেটা চেষ্টা করছি আর কি, বাকিটা আল্লাহর ইচ্ছা। এবং আমরাও চাই যে আপনার মতো এরকম আরো অনেকেই আসুক, আমাদের ডেইরি সেক্টরটা আরো উন্নতির দিকে যাক।